আপনারা শুনছেন সেই বাগান বাড়িটা দ্বিতীয় পর্ব। বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ, ভিতরে অচেনা পরিবেশ, সামনে অনিশ্চিত প্রহর, সব মিলিয়ে একটা উৎকণ্ঠা পেয়ে বসল মিলিকে। এমন বাড়িতে অনেক ইতিহাস থাকে, না জেনে হুট করে চলে আসা কি ঠিক হয়নি? সে আলো জেলে রাখল, মোবাইল কাছেই আছে, সেরকম কিছু হলে আগে আত্মীয়কে ফোন করবে। সিলিংয়ের কড়ি বর্গার দিকে তাকিয়ে চিন্তা করতে করতে অবশ্য কিছুক্ষণের মধ্যেই চোখ জুড়ে ঘুম এসে গেল এবং সারা রাত কোনো সমস্যা হলো না, কেউ দরজায় টোকা দিল না। মিলির ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম ঘড়ি লাগে না। আজ 7টা বেজে গেছে। বিছানা ছেড়ে উঠে জানলা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ বাগান থেকে এলো, সঙ্গে গঙ্গার শীতল বাতাস, হয়তোবা নদীর পাড়ে মরা জন্তুর পচা গন্ধ। কিন্তু ঘুম থেকে উঠেই মরা জন্তুর কথা মনে এলো কেন? মিলি নিজেই আশ্চর্য হলো। বছর 2 আগে একবার নিজের বাড়িতে খাটের তলায় একটা বেড়াল মরে পচে গিয়ে গন্ধ ছেড়ে গেছিল। সেই গন্ধটা স্মৃতিতে জমা হয়েছিল এতদিন। আজ সেইখানে টোকা পড়ল বুঝি। বাগানের এই দিকটায় এখনো রোদ আসেনি। আবছায়া ঝুপসি গাছের জঙ্গলে দেখার মতো কিছু নেই। মিলি জানলা বন্ধ করে দিল। কাল বন্দনা খুব সম্ভবত ইচ্ছে করে ভয় দেখিয়েছিলেন, মনে হয় মাথায় হালকা ছিট আছে। একটু পরেই বন্দনার সঙ্গে দেখা হলো। বারান্দার জানলাগুলো খুলে দিয়ে একটা ঝাড়ু নিয়ে বন্দনা জানলার ঝুল ঝাড়ছেন। হৈ হৈ করে উঠলেন তিনি। সুপ্রভাত। দেখো, তোমার জন্য সব জানলা খুলে দিয়েছি। আলো হাওয়া ছাড়া এমনি মানুষই থাকতে পারে না, তার উপর তুমি যেন কেমন দুঃখী টাইপের মানুষ। আজ দেখবে বাড়িটাকে তোমার ভালো লাগবে। মিলি বন্দনাকে ভালো করে দেখল। চোখগুলো উজ্জ্বল, সরল দৃষ্টি, কিন্তু শরীরের ভাষা পড়তে জানেন বন্দনা। মিলি যে কাল যথেষ্ট ভয় পেয়েছিল তিনি ভালোই বুঝেছেন। ফ্লাস্কে চা করে রেখেছিলেন। বললেন, তুমি যদি নিজের জন্য হালকা রান্না বান্না করতে চাও, আমি তোমাকে একটা স্টোভ দিতে পারি। আগের রাত্রের কথা মনে করে মিলি চা খেতে খেতে জিজ্ঞাসা করল, এখানে আপনি আর আপনার মাসি ছাড়া আর কে থাকেন? বন্দনা বলল, আমার আত্মীয়রা। তবে তুমি শুধু আমাকেই দেখতে পাবে, কারণ অন্যরা নিজেদের মতো থাকেন, তাদের বিরক্ত করা আমি পছন্দ করি না। অমৃতধাম থেকে অফিস যেতে আধ ঘন্টা লাগার কথা। প্রথমে রিক্সা করে বাস স্টপ, তারপর বাসে আরও 15 মিনিট। সকালের আলোয় বাগানটার মাঝখান দিয়ে যেতে যেতে একটা জলশূন্য ফোয়ারা চোখে পড়ল। ঝোপের আড়ালে রয়েছে বলে কাল দেখা যায়নি। সিমেন্টের তৈরি সুন্দর ফোয়ারা, চারপাশে গোল করে বেদি। এমন সময় পিছনে ছুপছুপ করে পায়ের আওয়াজে মিলি চমকে তাকালো। বন্দনা পিছু পিছু আসছেন, বোধহয় সি অফ করতে চান। পিছন থেকে জিজ্ঞেস করলেন, কাল কেমন ঘুমোলে? মিলি উৎসাহের সঙ্গে বলল, খুব ভালো। খিলখিল করে হেসে ফেললেন বন্দনা। থ্যাঙ্কস দাও তবে। কাল চিকেনে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আমাদের পুরনো বাড়িতে রাত্রিবেলা এত রকমের আওয়াজ হয়, তোমার ঘুম হবার কথাই নয়। তাই ভাবলাম আমাকে এর বিহিত করতে হবে। তবে থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে। তোমায় প্রত্যেকটা আওয়াজ চিনিয়ে দেব। মিলি হতবাক। এ তো ডেঞ্জারাস মহিলা, এটা তো একরকম ক্রিমিনাল অফেন্স। আজই আত্মীয়কে অন্য বাড়ি দেখতে বলতে হবে। গেট ছেড়ে বেরিয়ে মিলি পিছন ফিরে দেখল মহিলা চলে গেছে। কিন্তু রাত পর্যন্ত আত্মীয়র বাড়ি কাটিয়ে মিলিকে ফিরতেই হলো অমৃতধামে। শহরের প্রান্তে এক টুকরো মরুদ্যানের মতো এই জায়গাটা। শান্ত বাগানটার ওপারে নদীর ধারে যেন পৃথিবী শেষ হয়ে গেছে। তারায় ভরা আকাশ, বাগানে বাতাসের ঝিরিঝিরি। চলতে চলতে সকালের ফোয়ারাটা আবার চোখে পড়ল। একটা কালো মতো জন্তু দাঁড়িয়ে আছে। মিলির গতি শ্লথ হয়ে গেল। গেট খোলা পেয়ে কুকুর ঢুকে এসেছে মনে হয়।
মিলি যেতে যেতে শুনতে পেল কুকুরটা হাঁপাচ্ছে। দরজা খুলে ভিতরে ঢুকতেই বন্দনা ছুটে এলেন। আজ নিশ্চয়ই বাইরে থেকে খেয়ে এসেছো। আমি জানতাম, ঠিক জানতাম, তাই আজ আর রান্নাই করিনি। ভালোই হয়েছে, আজ গভীর রাতের শব্দগুলো শুনতে পাবে আর ভয় পাবে। আমার কি, কাল সকালে আমাকে বলো কি কি শুনলে, আমি বুঝিয়ে দেব। বন্দনা মুখ ভার করে দোতলায় চলে গেলেন। মিলি ঘরে ঢুকে ব্যাগ থেকে বোতল বার করে অনেকটা জল খেয়ে নিল। পোশাক বদলে হাত মুখ ধুয়ে দরজা বন্ধ করার সময় তাকে চমকে দিয়ে কোথাও ঘড়ির ঘন্টা বাজতে লাগলো। 1, 2, 3, 4, 5 5বারেই থেমে গেল। নিজের হাত ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 10:30। গতকাল তো ঘড়ির শব্দ শোনা যায়নি। বন্দনা কি এই সব শব্দর কথাই বলতে চাইছে? মনে হয় আজ রাতে দরজায় টোকার শব্দ শোনা যাবে। পরের দিন মিলির এক অফিস কলিগ খবর দিল অমৃতধামের উপর প্রমোটারদের নজর আছে। প্রায় 10 কাঠা জমি, কিন্তু কলকাতার মতো এখানে প্রমোটারদের দৌরাত্ম্য নেই বলে বন্দনা সোম তার বাড়ি আগলে বসে থাকতে পারছেন। মিলি কয়েকদিন থাকতে থাকতে দেখল রাত্রে বাড়িটা ভুতুড়ে টাইপের হয়ে গেলেও সকালের ঝলমলে রোদ্দুরে বেশ আকর্ষণীয় লাগে। বাগানের জংলি ঘাসের উপর কত রকমের প্রজাপতি উড়ে বেড়ায়। সুঁদা গন্ধওয়ালা ভাঙা খিলানগুলো রোদে নিজেদের সেঁকে নেয়। বন্দনা ঝুল বারান্দায় বিপজ্জনকভাবে দাঁড়িয়ে চুল শুকোয়। ঘুলঘুলিতে চড়ুই পাখিরা আসা যাওয়া করে। মিলির বাড়িটাকে আর খারাপ লাগছে না, কিন্তু বাড়ির অন্য আবাসিকদের দেখা না পাওয়াটা রহস্যজনক। রাত্রিবেলায় মিলি বন্দনার কাছে খাওয়া বন্ধ করে দেওয়ায় বন্দনা ক্ষুণ্ণ, কিন্তু মিলির উপস্থিতি তার কাছে যথেষ্ট। বেচারি যেন বেঁচে গেছেন। একাকিত্ব জিনিসটা ভয়ানক। মিলি নিজে তার শিকার। দুজনে একটু আধটু কথা হয়, অর্থহীন ভাবের কিছু আদান প্রদান। আরও একটা সপ্তাহ কেটে যায়। বন্দনা তাকে বলেছেন, রাত্রে যে ঘড়িটার ঘন্টা শুনেছ সেটা যে কোথায় আছে আমি জানি না। অনেকগুলো ঘর তো তালা বন্ধ আছে, আবার তাদের চাবিগুলো হারিয়ে গেছে। মাঝে মাঝে আমিও ঘন্টা শুনতে পাই। ভয় পাওয়ার কিছু নেই, ওটা হার্মলেস ঘড়ি। মিলি রাত্রে দরজা বন্ধ করে চেয়ার আর পড়ার টেবিল টেনে নিয়ে গিয়ে ঠেকা দিয়ে রাখে। টোকার শব্দ শুনবে বলে অপেক্ষা করে, আর অপেক্ষা করে বলেই হয়তো কেউ টোকা দেয় না। এই কদিনে একবারও বন্দনার কোনো আত্মীয়র মুখ দেখা যায়নি, কিন্তু অফিস থেকে ফেরার সময় কালো কুকুরটা ঠিক ফোয়ারার পাশে দাঁড়িয়ে থাকে। রাত্রে তার ঘরের জানলার বাইরে হ্যাঁ হ্যাঁ করে হাঁফায়। ওটা নাকি বন্দনার প্রিয় কুকুর, নাম হলো জিমি। যদিও বন্দনার সঙ্গে কুকুরটার কোনো মুলাকাতের ঘটনা মিলির সামনে এখনো ঘটেনি। বন্দনা জানিয়েছেন, ইমি আমাকে ছেড়ে যেতেই পারে না। এছাড়া নতুন কোনো আওয়াজ শোনা যায় না। মিলি ও বন্দনার চরিত্রে অস্মিতা চক্রবর্তী এবং গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে কিঞ্জল চক্রবর্তী। আপনারা শুনছেন সেই বাগান বাড়িটা, 3য় পর্ব। সেদিন সকালে বন্দনা চা আনলো। মিলি দেখল বন্দনার মুখে খুশির ঝলক। জানো, আজ পূর্ণিমা, আজ বিরাট চাঁদ উঠবে, ভাবতেই ভালো লাগছে। বন্দনার মধ্যে যে কবিত্ব আছে তা এতদিন বোঝেনি, তবে সময় কাটানোর জন্য তো কিছু শখ থাকতেই হয়। মিলি যখন অফিস থেকে ফিরল, চাঁদের আলোয় অমৃতধাম অপার্থিব রূপ নিয়েছে। সত্যি বিরাট চাঁদ। দোতলায় একটা মাত্র ঘরের খড়খড়ির ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। আজ ফোয়ারার পাশে কুকুরটা নেই। মিলি নিজের ঘরে ঢুকে ঠান্ডায় কেঁপে উঠল, যেন ঘরের ভিতর তুষারপাত হয়েছে। এত নির্জনতা, এত শৈত্য অসহ্য। বাথরুমে একবার যাওয়া দরকার। এমন সময় সহকর্মীর ফোন এলো। একটা ভাড়া বাড়ির খোঁজ পেয়েছে সে।
মিলি বলল, ধুর, আমার আজকেই ইচ্ছে করছে নিজের বাড়ি ফিরে যাই, উইকেন্ডটা কাটিয়ে আবার ফিরবো। এখন বেরোলে 11টার মধ্যে পৌঁছে যাব। বন্দনাকে জানাবো না। সহকর্মী বলল, দেখো যা ভালো বোঝো। ফোন সেরে সে বারান্দায় বেরোলো। বারান্দায় সারি দিয়ে আরো দুটো ঘরের দরজা, সেগুলো বন্ধই থাকে। আজ দেখলো একটা আধ খোলা। বাথরুমে ঢুকে চৌবাচ্চা থেকে জল নিতে গিয়েই দারুণ জোরে বুকটা ধক করে উঠল। কালো জলের তলায় জবুথবু হয়ে মাসি বসে। মিলি বন্দনার মাসিকে দেখেনি যদিও, কিন্তু তার কথা শুনে শুনে মনের মধ্যে যে ছবি আঁকা হয়ে গেছে। এই মূর্তি যেন অবিকল তারই প্রতিরূপ। বুকের কাছে হাঁটু দুটো জড়ো করে জলের ভিতর থেকে তিনি উপরে মুখটা তুলে বড় বড় চোখে তাকিয়ে রয়েছেন। হাত থেকে মগটা পড়ে গেল। মিলির গলা দিয়ে আপনা আপনি একটা আর্তনাদ বেরিয়ে এলো। কোনো মতে বাথরুম থেকে বেরিয়ে বন্দনাকে ডাকতে ডাকতে সে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠতে গেল। তখনই পেছনে হ্যাঁ হ্যাঁ করে হাঁপানির শব্দ। মিলি পেছন ফিরে দেখল বারান্দায় মিশকালো কুকুরটা দাঁড়িয়ে রয়েছে। ওটা কি করে বাড়ির মধ্যে ঢুকে এলো? সে নিজে হাতে সদর দরজা বন্ধ করে এসেছিল। মিলি দ্রুত দোতলায় পৌঁছল। দোতলাটার নকশা জটিল, অনেক দরজা। কোথায় আছে বন্দনা বোঝা কঠিন। দু তিনটে দরজা বাইরে থেকে তালা দেওয়া। একদিকের দরজার ফাঁক দিয়ে অস্পষ্ট সাদা আলো দেখা যাচ্ছে। সেটা আসলে এক ফালি অলিন্দ। জাফরি দিয়ে জ্যোৎস্না গলে অলিন্দে ঢুকে এসেছে। মিলি মরিয়া হয়ে ডাকল, বন্দনা দি। গলার স্বর দেওয়ালে ঠোক্কর খেয়ে তার কাছেই ফিরে এলো। কে জানে অলিন্দর ওধারে কি আছে, কিন্তু মন যখন ভয়ে সম্পৃক্ত হয়ে যায় তখন নতুন করে আর ভয়কে অনুভব করা যায় না। মিলি চাঁদের আলোর আঁকিবুকি পেরিয়ে অলিন্দের শেষে পৌঁছে গেল। সেখান থেকে কয়েক ধাপ বেয়ে উপরে উঠে খোলা গোল ছাদ। ছাদ ঘিরে ভাঙা ফুলের টবের রাশি। হয়তো কোনো কালে ওইসব টবে ডালিয়া চন্দ্রমল্লিকা ফুটে থাকত। মাঝখানে একটা আরাম কেদারায় বন্দনা। স্টেজের মধ্যে প্রধান চরিত্রের মতো তার উপর পূর্ণিমার জোরালো আলো পড়েছে। আকাশের দিকে তাকিয়ে তিনি স্থিরভাবে বসে রয়েছেন। মিলির উপস্থিতি টের পেয়ে মুখ ঘুরিয়ে গম্ভীর স্বরে বললেন, তোমাকে উপরে আসতে বারণ করেছিলাম না? যাকে, কি হয়েছে? ভয় পেয়েছো নাকি? মিলি বলল, নিচে চৌবাচ্চা আপনার মাসি বসে আছে। বন্দনা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। তুমি জানলে কি করে ওটা আমার মাসি? তুমি তো আমার মাসিকে দেখোনি, আর মাসির তো এখন আসার কথা নয়। মিলি প্রায় কাঁদো কাঁদো। একটা বয়স্ক মহিলা জলের মধ্যে বসে আছে, বিশ্বাস করুন। বন্দনা আস্তে আস্তে বললেন, সবই তোমার কল্পনা। তুমি বোধহয় ভয় পেয়েছো, তাই তোমার ব্রেন তোমাকে এসব দেখাচ্ছে। এসো, যখন এসেই পড়েছো এখানে শান্ত হয়ে বসো। দেখো কি সুন্দর চাঁদের আলো। মিলি বলল, নিচে জিমিও বাড়ির মধ্যে ঢুকে এসেছে। তারপরই রুখে দাঁড়ালো। আপনি ঠিক করে বলুন তো, আপনাদের বাড়িতে ভূত আছে নাকি? বন্দনা যেন সকালের সেই মানুষ নন। খিলখিল হাসি যেন তিনি কোনোদিন হাসেননি। এখন মুখে অদ্ভুত একটা পরিণত গাম্ভীর্য। বললেন, হ্যাঁ আছে। যদি ভূত বলো ভূত, আমি তাদের অমর আত্মা ভাবি। তাদের এ বাড়ির ইতিহাসের চরিত্র মনে করি। এটা তাদের বাড়ি, তারা আমার অভিভাবক। এত সহজ স্বীকারোক্তি মিলি আশা করেনি। তার মুখে কথা জোগালো না। বন্দনা বলতে শুরু করলেন ধীমে তালে, তবে সবাই তো এখানে নেই। বেশিরভাগ অন্য জগতে চলে গেছেন। যাদের মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছিল
তারা রয়ে গেছেন, তারা সহজে যেতে পারেন না। আজ তুমি চৌবাচ্চায় যাকে দেখেছ, সে নিশ্চয়ই তোমার কেউ খুব কাছের মানুষ। অঘটনে মারা গেলে আমরা মনের মধ্যে তাদের পুঁতে ফেলি, তাদের দেহ থাকে না, ছায়া রয়ে যায়। তাঁরা যখন হঠাৎ দেখা দেন, আমরা না বুঝে ভয় পাই। মিলির মনে পড়ে গেল নিজের দিদির কথা। কয়েক বছর আগে জলে ডুবে মারা গেছিলেন তিনি। একটা হিমস্রোত শিরদাঁড়া দিয়ে নেমে গেল। বন্দনা নিজে থেকেই ব্যাখ্যা করতে লাগলেন। এই বাড়িতে যারা অপঘাতে মরেছে, তাদের জন্য থানা পুলিশ করার রেওয়াজ নেই। আমরা অভিজাত বংশ, পুলিশের নোংরামিকে বাড়ির মধ্যে ঢোকানো পছন্দ করি না। তাই সবাইকে এই বাগানে কবর দেওয়া হয়েছে। আমার কাকিমা বিষ খেয়েছিল, জ্যাঠামশাইয়ের ছেলে গাছ থেকে পড়ে মারা গেছিল, আরো আগে ঠাকুরদার এক বোন গলায় দড়ি দিয়েছিল। ঠাকুরদার এক দাদা এই বাগানের মালিককে পিটিয়ে মেরেছিলেন। সেই দাদার মেয়ে সাপের কামড়ে মরেছিল। আমার মা পুড়ে মারা গেছিলেন। সবাই এই বাগানেই আছে। আমার কুকুরটা, মানে ওই জিমি, গত মাসেই তো গলায় হাড় আটকে মরে গেল। তাকেও এখানেই পুঁতে দিয়েছি। তোমার ঘরের পিছন দিকটাতেই ও আছে। মিলির স্নায়ুগুলো অবশ হয়ে যাচ্ছিল। পাগুলো মনে হচ্ছিল জ্যোৎস্না ভেজা ছাতে গেঁথে গেছে। বন্দনা ফিসফিস করে বলতে থাকলেন, এই দেখো, এই ছাদ থেকে ঘোরানো সিঁড়ি বাগানের দিকে নেমে গেছে। এখান দিয়ে সবাই উঠে আসে। যেদিন চাঁদে গ্রহণ লাগে, দেওয়ালের দিকে লাইন দিয়ে দাঁড়ায় ছায়া ছায়া হয়ে। মিলি বাগানের দিকে তাকালো। এখান থেকে সেই ফোয়ারাটা দেখা যাচ্ছে। ফোয়ারাটার কাছে গেট। এক দৌড়ে গেটে পৌঁছতে কতক্ষণ আর লাগবে? বন্দনা বললেন, আর মাসির কথা বলি তোমায়। গত বছর মাসি হার্ট ফেল করে মারা গেছে। মাসি ছাড়া তো আমার কেউ ছিল না, তাই মাসিকে যেতে দেব না বলে ইচ্ছে করে বাগানে কবর দিয়েছি, ওই ফোয়ারাটার কাছে। ওটা ছিল মাসির প্রিয় জায়গা। লোকে ভাবে এত সুন্দর বাগান ফুল গাছ দিয়ে সাজায় না কেন, কিন্তু মাটি খুঁড়তে গেলেই তো লোকে জেনে যাবে বাগানে কঙ্কাল ভর্তি। মিলি ধীর গতিতে ঘোরানো সিঁড়ির দিকে এগোলো। তাকে পালাতেই হবে। বন্দনার স্বর আরো খাদে নেমে গেছে। জিমি আজ বাড়ির মধ্যে ঢুকে এসেছে কেন জানো? আজই গ্রহণ বলে। আজ সবাই আসবে। একটু অপেক্ষা করো, তোমায় সবাইকে দেখাবো। কালো দিঘির মতো আকাশে টলটলে চাঁদ যেন এই নাটক দেখছিল। বন্দনা বিভোর হয়ে চাঁদের দিকে তাকিয়ে, এই সুযোগ, এই পাগলিনীর হাত থেকে রক্ষা পেতে গেলে এই ঘোরানো সিঁড়ি দিয়ে শর্টকাট রাস্তায় শ্রেয়। থাক পড়ে জিনিসপত্র, পরে দেখা যাবে। একদম আলসের কাছে গিয়ে মিলি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখল দুটো ধাপ ছাড়া কিছু অবশিষ্ট নেই। বহুদিন আগেই বোধহয় ভেঙে গেছে। পেছন থেকে বন্দনা খিলখিল করে হেসে উঠলেন। পালাবে ভাবছো? কেন বলো তো? তোমরা কেউ আমার সঙ্গে থাকতে চাও না? আমি এত একা দেখেও তোমাদের একটু মায়া হয় না? এত করে ভালোবাসি, এত বন্ধুত্ব করার চেষ্টা করি, তবু কেউ থাকে না। এতগুলো পেইং গেস্ট এলো, কেউ থাকে না। হঠাৎ বন্দনা বাচ্চা মেয়ের চিৎকার করে কেঁদে উঠলেন। যেও না গো, আমি বড় একা। তিনি আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়ালেন। হাত বাড়িয়ে মিলিকে আটকাতে এলেন। মিলি আচমকা প্রবল ভয়ে ছাদ থেকে লাফ দিল। সে ভাবল কোনো রকমে গেটে পৌঁছতে পারলে আর চিন্তা থাকবে না। কিন্তু সে জানতো না, আড়াই তলার ঠিক নিচেই জং ধরা লোহার সিঁড়ির ভগ্নাংশ মুখ হাঁ করে অপেক্ষা করছিল। বাগানের অন্ধকারের সাথে মিশে সেও শিকার ধরার জন্য উন্মুখ হয়েছিল। মিলির তীক্ষ্ণ আর্তনাদ কালো ছায়ায় ভরা মনমরা বাগানটার গর্ভে নিমেষে ডুবে গেল। বন্দনা চোখ মুছে ফেলল।
তার খামোকা অনেক কাজ বেড়ে গেল। অপঘাতে মৃতদের খবর থানা পুলিশে জানানো যে অমৃতধামের আইনের বাইরে কেউ জানতে যেন না পারে এই বাগান বাড়িটার ভেতরের কথা।